আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং আহ, আমাদের আজকের ওয়েবিনারে স্বাগতম। রোড টু পিএমপি উইথ এক্সাম টিপস এন্ড ট্রিক্স। আজকে আমাদের স্পিকার হিসেবে আছেন মোহাম্মদ অলিউল্লাহ হক। উনি প্ল্যানিং ইঞ্জিনিয়ার, ঢাকা ওয়াসাতে কর্মরত হিসেবে আছেন। তাছাড়া উনি ওনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সিভিল ইঞ্জিনিয়ারে আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে, এবং মোর দেন 8 ইয়ার্স প্লাস বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। তার ভিতরে বসুন্ধরা গ্রুপ ওয়ান অফ দ্য। উনি রিসেন্টলি পিএমপি পাস করেছেন। উনি ওনার জার্নিটা প্লাস হচ্ছে যে কিভাবে আরো সুন্দর করে পিএমপির পরীক্ষাটা কিভাবে দেওয়া যায়, প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, এ টু জেড চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা প্রথমে ওনার থেকে শুনবো, তারপরে আমরা কোশ্চেন সেশনে যাব। চেষ্টা করবো আপনাদের কোশ্চেন সেশনে আনসার দেওয়ার জন্য। তো অলিভ ভাই, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আপনাকে আবারও কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম, অলিউল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই। পিএমপি পাস করাটা আসলে একটা জার্নি ছিল। সো আমি থিপিকে ধন্যবাদ জানা যাচ্ছি প্রথমে যে আমাকে একটা সেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। সো পিএমপি আমার ব্যাপারে হচ্ছে অলরেডি কলিম ভাই বলে দিয়েছেন। আমি মোহাম্মদ ওয়ালিউল হক, বর্তমানে আছি গন্ধরপুর বড়া ট্রিটমেন্ট সুয়েজের আন্ডারে একটা ঢাকা ওয়াসার প্রজেক্টে। তো পিএমপি নিয়ে বলা শুরু করি। প্রথমে আমার পিএমপির যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার সর্বপ্রথম ফায়াজ ফিরোজ স্যারের সাথে পরিচয় হয়। তো ওয়ালিউল্লাহ, জি জি, একটু তুমি এই স্ক্রিনটা ইয়ে করে দাও, ফুল করে দাও। অবশ্যই অবশ্যই, সরি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওদিকে। ওকে, ঠিক আছে। সো প্রথমে ফায়াজ ফিরোজ স্যারের সাথে আমার পরিচয় হয় 2018 সালে। আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে উনি হচ্ছে কনসালটেন্ট হিসেবে এসেছিলেন। তো ওখানে অল্প কিছুদিনের পরিচয়ের পরে দেখলাম যে উনি পিএমপি করা। সো তখন থেকে আমার পিএমপির কিউরিসিটি জাগে, বাট তখন মনে হতো যে পিএমপিটা খুব একটা বড় ডিল। সো মানে আরো বেশি এক্সপিরিয়েন্স হওয়ার পরে হয়তো বা করতে পারবো। তো তখন আমার জন্য ওই ব্যাপারটা একটু অসাধ্যই ছিল আর কি, বলতে গেলে। দেন 2021 সালে বসুন্ধরা গ্রুপে যখন জয়েন করলাম ফায়াজ ফিরোজ স্যারের আন্ডারেই, এটা কোইন্সিডেন্টালি। সো তখন ওখানে দুজন পিএমপি পেলাম, ফায়াজ ফিরোজ স্যার আর সুজন ভাই। তো তখন তারাই আমাকে পুশ করছে বা আমাকে ইন্সপায়ার করছে পিএমপি করার জন্য। সো আলটিমেটলি 2021 থেকে আমার মাথায় ছিল এবং লাস্টে 2024 সালেই আমি আসলে শুরু করি। তো আমার পিএমপি জার্নিটা আমি শেয়ার করতে যাচ্ছি শুরুতেই। একটা আমি একটা স্কিজুল ডেভেলপ করেছি কিভাবে আমি পিএমপিটা শুরু করেছি। সো ওনাদের কাছে আজ করার পর আমার মনে হলো যে মানে কার কাছে ট্রেনিংটা করলে সবচেয়ে ভালো হয়। তো ওনারা এক নামেই বলে দিল, 3P ফয়েজ ভাইয়ের কাছে যাও। তো আমি সেখানে চলে আসলাম এবং আমার সত্যি কথা বলতে এখানে 3P তে শুরু করার আগে আমার পিএমপি সম্পর্কে খুব ভালো একটা ধারণা ছিল না। বা ধারণা বলতে হচ্ছে যে কি কি পড়তে হবে না পড়তে হবে। অনলি খালি পিএম বুক, যেটা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বুক অফ নলেজ, এটা 6 7 7 এডিশন যে পড়তে হয় সে ব্যাপারে আমার একটা ধারণা ছিল। বাট বইগুলো বেশ মোটা ছিল আর আমি একটুখানি দেখে বুঝতেছিলাম না, তো আমি আসলে ভাবে পড়া শুরু করিনি। তো আমি সর্বপ্রথম পিএমপি আমি যখন ভর্তি হলাম কোচিং এ, সেটা হচ্ছে আমার ক্লাস শুরু হয় 5 জানুয়ারিতে। আমি অফলাইন ব্যাচে ছিলাম। তো সেখান থেকে ভর্তি হওয়ার পরে আমাকে একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়, যেটা ইসিও বলে, এক্সাম কন্টেন্ট আউটলাইন। ওখানে যে স্লাইড গুলো আছে 30 এডিশনের, তো ওগুলাই বেসিক্যালি পড়া শুরু করি। আমার সত্যি কথা বলতে আমি একদম জিরো নলেজ নিয়েছিলাম, টু বি অনেস্ট। সো ওটা পড়া যখন শুরু করলাম তখন হচ্ছে ফয়েজ ভাই যেসব ট্রেনিং মানে প্রতি ক্লাসে যে লেকচার গুলো দিতেন ওগুলো আমি ক্লাসে আসার আগে একবার করে দেখে আসতাম। যে যেগুলো পড়াবে বুঝি না বুঝি একবার রিডিং পড়ে হালকা বুঝে আসতাম। দেন ওনার ট্রেনিংটা আমার কাছে ভালো লাগতো যে আমি বুঝতাম জিনিসগুলো। তো এরপরে হচ্ছে আমি যেদিন আমার ক্লাস থাকতো ক্লাসের পরের দিন থেকে অর্ধেক সপ্তাহ মানে এক সপ্তাহ পর পর তো আমার ক্লাসগুলো হতো। তো সোমবারের মধ্যে আমি যেটা পড়াতো সেটা পড়ে শেষ করার চেষ্টা করতাম আর কি। দেন মঙ্গলবার থেকে আবার নেক্সট ক্লাসে যে পড়া হবে সেই পড়াটা শুরু করে দিতাম আমি। তো এভাবে আমার 5 জানুয়ারি থেকে শুরু এবং 2 ফেব্রুয়ারিতে আমার পিএমপির ক্লাস শেষ হয় এবং পড়ি। এরপরে আমি করলাম কি যে ইসিওর যে ইয়েটা আছে স্লাইড গুলো, যেটা ওইটা হচ্ছে আমি আবার রিভাইজ দেওয়া শুরু করলাম। খালি ওই বইটাই আমি পড়ছিলাম কন্টিনিউয়াসলি। এবং ওটা যখন আমি আরেকবার রিভাইজ দিলাম তখন দেখা গেছে মোটামুটি 14 দিন হাতে সময় নিলাম। 14 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি
এই সময় আমার ফার্স্ট রিভিশন দিলাম, এবং এর মাঝখানে আমি একটা চিন্তা করলাম যে একটা মক এক্সাম দিই, যেটা হচ্ছে 60 মিনিটের, 1 ঘন্টার, যে আমাদের 3 পিসি সিমুলেটর আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। সো এখানে আমি যখন প্রথম মক এক্সামটা দিই তখন আমার মোটামুটি রেজাল্ট দেখলাম যে 72% মার্ক চলে আসছিল আর কি। এটা আমি আমার সব রেজাল্ট, পরীক্ষার একটা গ্রাফ রেডি করে রাখছি আমি। তো 7 ফেব্রুয়ারিতে যখন পরীক্ষাটা দিলাম, তো চিন্তা করলাম যে ঠিক আছে, আমার হচ্ছে একটা রেজাল্ট আসছে ভালো, তো দেখি একটু পড়াশোনা কন্টিনিউ করি। সো 17 ফেব্রুয়ারি থেকে স- আবার 26 ফেব্রুয়ারি আমি বইটা আবার পড়লাম। তারপরে শেষ করার পরে 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ আমি 3বার বইটা পড়ার পরে আমি চিন্তা করলাম যে এবার একটা 230 মিনিট মানে 4 ঘন্টার একটা যে ফুল এক্সাম আছে সেই এক্সামে বসি আর কি। তো একটা জিনিস বলে রাখি, যখন আমি এই বইটা পড়ছিলাম তখন শুরুর দিকে পড়ে মনে হচ্ছিল সেখানে পড়ার কি আছে, বোঝার কি আছে, আমি খুব একটা অ্যালাইন করতে পারতেছিলাম না, বাট মোটামুটি বুঝতে পারতেছিলাম। বাট কি কি অ্যাকচুয়ালি পড়তে হবে, কোনটা আসলে ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা কি একটু এলোমেলো লাগতো। তো আমি যখন প্রথম মক এক্সামটা দিলাম, সেটা দিলাম 6 মার্চে। তো সেটা আমার 6 মার্চের তখন রেজাল্ট ছিল 61.67% স্কোর আমি করছিলাম। পরে আমি ওখানে দেখলাম যে আমি এই বইটা পড়ার পরে যে আমি বেশ কিছু অ্যাজাইলে একটু সমস্যা, অ্যাজাইলের যেসব রিলেটেড কোশ্চেন গুলো আছে ওগুলাতে আমি একটুখানি ভুল করছিলাম, বা ওগুলাতে আমার একটু দুর্বলতা ছিল। তো আমি এরপরে করলাম কি, অ্যাজাইল প্র্যাকটিস গাইড যেটা, সেটা পড়া শুরু করলাম একটা 12 দিন হাতে সময় নিয়ে। 14 মার্চে শুরু করলাম, দেন 25 মার্চে হচ্ছে সেই বইটা শেষ করলাম। করে আমি আবার থার্ড এক্সাম যেটা, সরি আমি মাঝখানে সেকেন্ড একটা মক এক্সাম দিয়েছিলাম, তো ওখানে 13 মার্চে, এটা আমি বলতে ভুলে গিয়েছি, তো ওখানে আমার 65% স্কোর আসে। তো এইটা স্কোর আসার পরে আমি আবার অ্যাজাইল বইটা পড়লাম, কারণ আমার দুইটা পরীক্ষাতে দেখলাম যে আমি অ্যাজাইলের কোশ্চেন গুলোতে খুব বেশি ভুল করছিলাম আর কি, বাকিগুলো মোটামুটি ঠিক ছিল। এরপরে আমি এই বইটা আবার পড়ার পরে আমি এবার থার্ড যে এক্সাম দিলাম, এটা ফুল 230 মিনিটের এক্সাম। সেই এক্সামে হচ্ছে আমার স্কোর ছিল 67.22%। সো 70% আমি জানতাম যে পাস বা ইউজুয়ালি, বাট হয়তো বা একটু এদিক ওদিক ভেরি করে, বাট 70% টার্গেট ছিল আমার। তো দেখলাম যে মোটামুটি স্কোর। তো আমি এর সময় নক দিয়ে ফয়েজ ভাইয়ের সাথেও কথা বললাম, তো উনি বললেন যে 65% আসা মানে একটা ভালো রেজাল্ট, সো আমার পরীক্ষার ডেট নেওয়া উচিত। বাট আমার মনে হচ্ছে যে আমার কিছু জায়গায় দুর্বলতা আছে। সো আমি একটুখানি আরো চিন্তা করলাম যে একটু পড়ি। তো আমি হচ্ছে অ্যাজাইল বইটা যে পড়লাম, এটা ফার্স্ট রিভিশন আমি হচ্ছে থার্ড বইটা পড়ার পরে আবার দিলাম আর কি। দেওয়ার পরে আমার হচ্ছে ফোর্থ, যেটা আমার ফুল এক্সাম যেটা, সেটা আমি দিলাম 6 এপ্রিলে। তো সেই 6 এপ্রিলে আমার রেজাল্ট ছিল হচ্ছে 71.67%। তো আমার মনে হলো যে না, আমি এবার একটা ভালো রেজাল্ট করছি, আমার মনে হয় পরীক্ষার ডেট নিয়ে নেওয়া উচিত। বা ওই সময় আমার হচ্ছে একটা ঈদের সময় পড়ে গিয়েছিল, তো ভাবলাম যে ঈদের পরে আমি ডেটটা নিয়ে নিই। তো ঈদ ভ্যাকেশনের সময় আমার একটা স্টাডি গ্যাপ হয়ে গেল, কারণ ওখানে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, যার কারণে 28 দিনের একটা গ্যাপ পড়ে যায়, যে আমি একদমই পড়াশোনা করতে পারছিলাম না। তো 28 দিন গ্যাপ হওয়ার পরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি পিএমপি এক্সাম দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা কনফিডেন্স। আমার একটা কনফিডেন্স ছিল খুব ভালো ধরনের, বাট ওটা যেহেতু 28 দিনে পড়াশোনার বাইরে, আমার হচ্ছে একটা গ্যাপ পড়ে যায়। তো আমি চিন্তা করলাম যে আসলে আমার গ্যাপ পড়ে গেল, আমি তাহলে আরেকটা এক্সাম দিয়ে দেখি। আরেকটা এক্সামে যদি আমার স্কোরটা মোটামুটি 67-এর কাছাকাছি, 65-এর উপরে আসে, তাহলে আমি হয়তো একটা ডেট নিয়ে নিতে পারি। তো এরপরে আমার হচ্ছে যখন ফিফথ এক্সাম দিলাম আমি 7 এপ্রিলে, সরি 5 মেতে। তো এক্সামটা দেওয়ার পর আমার ওই দিন রেজাল্ট আসে হচ্ছে 67.22%। সো মনে হলো না, ঠিক আছে, আমি তাহলে এবার একটা ডেট নিতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যখন ফাইনাল ডেটটা নিয়ে নিলাম, মোটামুটি 2 সপ্তাহের মতো হাতে রেখে, সো তখন আমার মনে হয়েছে যে আমার ওই টাইমটাতে আরো বেশি স্টাডি করা দরকার। সো আমি যখন এক্সাম ডেট ফিক্স করলাম 6 মেতে, অবশেষে 21 তারিখে আমি ডেটটা ফেলেছিলাম। তারপরে হচ্ছে আমার যেটা করলাম যে আমি ফাইনাল প্রিপারেশনের আগে আমার তো যা পড়ার তা তো পড়ে ফেলেছি, মানে নতুন করে ওইভাবে পড়ার আসলে কিছু নাই, অবশ্যই আছে, বাট আমার আগে বুঝতে হবে। সো যে যেটা করতাম, আমি কন্টিনিউয়াসলি খালি এক্সাম দিতাম। তো এই সময়ের মধ্যে আমি হচ্ছে মোটামুটি 19 মে পর্যন্ত হচ্ছে আমি আহ, মোটামুটি এক্সাম দিয়েছি। সো এই এই কোয়ার্টারে আমার মোটামুটি হচ্ছে এখানে 20টার মতো আমার এক্সাম দেওয়া হয়েছে। ওখানে আমার দেখা গেছে যে আমি যখন 6 মেতে এক্সাম দিলাম তখন 72%, এরপর আবার 66, কখনো 82%, কখনো 72, সব এগুলো সব 1 ঘন্টার এক্সামের রেজাল্ট। তো এরকম করে দেখতেছি। তো এক্সাম গুলো আমি যখন দিতাম,
তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার যেগুলো কনফিউশন থাকতো আমি ওগুলো হচ্ছে অলওয়েজ রিভিউ করতাম। কারণ দেখা গেছে যে আমি তো খালি ইসিও যে থার্ড এডিশন আছে সেটা পড়ছি, অ্যাজাইল প্র্যাকটিস গাইড পড়ছি, বাট এখানে আরো বেশ কিছু বই আছে যেগুলো আসলে পড়ার জন্য অনেকে রিকমেন্ড করে, যেমন হচ্ছে রিতা ম্যালকালির বই আছে, তারপরে পিএম বুক 6 আছে, 7 আছে। তো আমার ওগুলো পড়া হয়নি, তো ওগুলো আমি একদমই পড়িনি সত্যি কথা বলতে। বাট যেটা হয়েছে যে আমি যখন এক্সাম গুলো দিতাম, আমি যখন এক্সামের জন্য যেগুলো আমার ভুল যেত বা যেগুলো আমার সন্দেহ থাকতো, আমি যখন ওগুলো রিভিউ করতাম, তখন আলটিমেটলি আমার যেই গ্যাপ গুলো থাকতো সেই গ্যাপ গুলো ফিল হয়ে যেত আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমি যেখানেই যে এক্সামে দিই না কেন, এই এক্সাম গুলো কখনো পিএমপি এক্সামে আসে না আর কি ওই ধরনের। বাট আপনার বেসিকটা হচ্ছে অলওয়েজ ডেভেলপ করতে হয় নিজেকে। তো মোটামুটি আমার 19 মে পর্যন্ত আমার 82% স্কোর ছিল। আর আমি ফাইনাল এক্সাম লাস্টে আমি 5 মে, সরি 17 মেতে একটা ফাইনাল এক্সাম দিই, যেখানে আমার 3 ঘন্টার এক্সাম, যেখানে আমার স্কোর আসে 80%। সো আমার মনে হয়েছে যে ওকে, আমার এনা প্রিপারেশন হয়ে গেছে, সো এখন আমি হচ্ছে পরীক্ষা দিতে যেতে পারি। সো আমি লাস্টের যে 20 তারিখে, আমি 20 তারিখ হচ্ছে দুপুর পর্যন্ত যা একটু দেখার যে সন্দেহ ছিল, কিছু কিছু মেথড ছিল ওগুলো দেখে নিয়েছি। নেওয়ার পরে আমি দুপুরের পর থেকে পুরা পরের দিন এক্সামের আগ পর্যন্ত আর বই দেখিনি, পড়িনি, কিছু করিনি, কারণ আমার মনে হয়েছে যে এক্সামটা দেওয়া দরকার হচ্ছে একটু ঠান্ডা মাথায়। সো নিজেকে রিল্যাক্স করাটা জরুরি বেশি, কোনো প্যানিক করা যাবে না, কারণ প্রতিটা প্রশ্ন যে এক্সামে আসে সেগুলো হচ্ছে সব সিচুয়েশনাল বেস। আপনি যেই পড়াশোনা করেছেন বাই দা বুক অথবা আহ, যে কোনো ভাবেই হোক, কোনো থিওরি আকারে কোনো প্রশ্ন আসবে না। সো আপনাকে মাথা খাটায় প্রতিটা প্রশ্নের জন্য হচ্ছে মাথাটা আপনার খাটাইতে হবে আর কি, এটা খুব জরুরি। সো এরপরে আমি রিল্যাক্স করার পর পরীক্ষাটা দিয়ে আলহামদুলিল্লাহ 21 তারিখে পাশ করে গেছি। তো এটা হচ্ছে আমার 1 ঘন্টা যে এক্সাম গুলো দিয়েছি সেই এক্সাম গুলোর হচ্ছে রেজাল্ট এর আগেও দেখেছি। 7 ফেব্রুয়ারির পর একদম 6 মেতে যে আমি 1 ঘন্টা এক্সামটা দিই, এবং 19 মে পর্যন্ত মোটামুটি 19টা থেকে 20টা এক্সাম দিই আমরা। এর পরবর্তীতে আর ফাইনাল এক্সাম যেটা মানে 4 ঘন্টার যে এক্সাম গুলো আছে 230 মিনিটের, সেখানে আমার মোটামুটি স্কোর অলওয়েজ 60% উপরে থাকতো। আর এর মধ্যে লাস্টের যে এক্সাম ছিল পরীক্ষা 2 দিন আগে, সেটা সরি 4 দিন আগে, সেটা আমার হচ্ছে 80% স্কোর ছিল। সো আমার প্রিপারেশন নেওয়ার জন্য যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন কোর্স গাইড ইসিও স্লাইড থার্ড এডিশন, যেটা এখন অ্যাভেলেবল আছে। তারপরে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3P এক্সাম সিমুলেটর। আমি এর আগেও কিছুক্ষণ আগে বলেছি যে আমি আসলে পিএম বুক 6 বা 7 অথবা রিতা ম্যালকালির বইটা পড়তে পারিনি, বা পড়ার সুযোগ হয়নি আমার আসলে। বা আমার এই কোয়াটাতে কাজ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে 3P এক্সাম সিমুলেটর হোক বা যে এক্সাম সিমুলেটর যেটা আছে, ওখানে আপনি যখন কন্টিনিউয়াসলি পরীক্ষা দিতে থাকবেন, যেটা হবে সেটা হচ্ছে আপনার যে গ্যাপ গুলো থাকবে সেই গ্যাপ গুলো হচ্ছে আপনার ইমপ্রুভ হতে থাকবে। আর তারপরে হচ্ছে আমার এই তিনটা বাদে আমি কোনো আসলে কোনো অন্য কোনো বই বা অন্য কিছু দেখিনি সত্যি কথা বলতে। তো আমার কাছে মনে হয়েছে 3টা জিনিসই এনাফ। সো এই 3টাতে আমার আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। স্ট্র্যাটেজি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, প্রথম জিনিসটা, যে আমি যে এক্সাম গুলো দিচ্ছিলাম সেই এক্সাম গুলা দেওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমি যেসব একটা এক্সামের যে ফেয়ার থাকে, ভয় থাকে যে আমি এক্সাম দিচ্ছি না জানি কি হবে, সেই ভয়টা দূর করা। দ্বিতীয় জিনিস হচ্ছে আমি যত বেশি এক্সাম দিব তত বেশি কনফিডেন্স গ্রো করবো নিজের মধ্যে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে খুব জরুরি। কারণ আমরা পরীক্ষার সময় অনেকেরই যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু প্রশ্নে এমন সময় স্পেন্ড করি যেটা হচ্ছে পরবর্তী অনেকগুলা কোশ্চেন আমরা, আমাদের কোশ্চেন থাকে হচ্ছে 180টা। তো আমাকে সেভাবেই ভাগ করে হচ্ছে অ্যান্সার গুলো দিতে হবে, কারণ হচ্ছে যে যদি আমি একটা প্রশ্নের পিছনে বেশি সময় ওয়েস্ট করে ফেলি তাহলে হচ্ছে পরবর্তীতে আমার কম সময়ের মধ্যে অনেকগুলো অ্যান্সার দিতে হবে, যেটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হয়ে যেতে পারে। So, যেগুলো আমি ডাউট থাকতো আমার ভিতরে এবং যেগুলো আমি ভুল করতাম ওগুলো আমি অলওয়েজ রিভিউ করতাম। আমি চেষ্টা করতাম যে যেদিন পরীক্ষা দিই সেদিনই রিভিউ করতে, কারণ জিনিসটা তখন গরম গরম মাথায় থাকে সত্যি কথা বলতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ইসিও যেটা বইটা আছে, আমি না হইলেও মনে হয় 8 বারের মতো রিভাইজ দিছি এটাই। আর অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা আমার 3 বার মনে হয় পড়া হয়ে গেছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যত পরীক্ষা দিতে থাকবেন তখন আপনার তত বুঝতে বুঝতে পারবেন যে জিনিসটা, যে আপনার কোন জিনিসটা আসলে মনে রাখতে হবে, কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা কিভাবে পড়তে হবে, এই আইডিয়াটা আপনার এক্সাম দেওয়ার পরে আসবে আর কি। আর আপনি যে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছেন আপনার আগের থেকে, সেটার একটা একমাত্র প্যারামিটার হচ্ছে আপনি যখন এটা আপনি ইয়ে করবেন,
সিমুলেটর এক্সাম গুলো দিবেন, আপনার রেজাল্ট যখন দেখবেন যে আগে থেকে বাড়ছে, রেজাল্ট ভালো হচ্ছে, তখন বুঝবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে। তো এটা আপনার পরীক্ষার ডেট ফিক্স করার জন্য অনেক কিছু সহায়ক। যখন আপনি দেখবেন যে আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে 65-এর উপরে চলে আসছে, 70-র কাছাকাছি চলে আসছে, তখন বুঝবেন যে আপনার মোটামুটি একটা অবস্থায় চলে আসছে আপনি পরীক্ষা দেওয়ার মতো। এক্সামের স্ট্র্যাটেজি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট সেটা হচ্ছে, আমি যেটা স্ট্র্যাটেজি প্রথমে নিয়ে গেছিলাম যে আমার যেভাবেই হোক, যেহেতু প্রথম পরীক্ষা দিতে বসবো, একটু নার্ভাসনেস কাজ করবে, প্রথম দিকে একটু স্লো থাকবো, তো আমি ট্রাই করবো যে আমি 80 মিনিটের ভিতরে প্রথম 60টা কোশ্চেন যেভাবে হোক আমি সেটা সলভ করে যাবো আর কি। এবং 60টা কোশ্চেন যেগুলোর মধ্যে আমি যখন পরীক্ষা দিব, অবশ্যই রিভিউ করে যাব যেগুলো আমার ডাউট থাকবে, বাট যখন রিভিউ করব তখন মার্কেট রিভিউ করবো, সেগুলো অবশ্যই একটা অ্যান্সার দিয়ে যাব। কারণ হচ্ছে এমনও হতে পারে যে আমি সেখানে ব্যাক করার সময় নাও পেতে পারি। তো আমি যদি যেটা আমার লজিক্যাল মনে হবে ওটা আমি যদি অ্যান্সার দিয়ে রাখি, পরবর্তীতে এমন হতে পারে আমি রিভিউ না করলে ওটা অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে। এবং সেকেন্ড 60 আমি নেক্সট 75 মিনিটে, এবং থার্ড 60 এবং 75 মিনিটে, এবং আমি এই প্ল্যানটা খুব ভালোভাবেই পরীক্ষার সময় এক্সিকিউট করতে পেরেছি, যার কারণে আমার আসলে সমস্যা হয়নি। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে মার্কেট রিভিউ যেটা করব আমরা কোশ্চেন, সেটা মানে যেটা কনফিউজ থাকবে সেটা মার্কেট রিভিউ করব। মোট কথা হচ্ছে যে আমি একটা কোশ্চেনে খুব বেশি সময় স্পেন্ড করব না, কারণ হচ্ছে আমরা তো একটা পড়াশোনা করে তারপরে তো এক্সাম দিতে বসবো। তো দেখা গেছে যে যখন আমরা সেটা একটা অ্যান্সার চুজ করলাম, এটা তো আমরা একটা যে বেসিক আমাদের ভিতরে গ্রো করেছে তার উপর বেস করে কিন্তু আমি সেই অ্যান্সারটা দিচ্ছি। তো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে যে আপনি 1 মিনিট ধরে একটা জিনিস ভাবলে যেই অ্যান্সারটা মাথায় ঘুরপাক ঘুরপাক করবে, যেটা আসবে 4 মিনিট ধরে ভাবলে ওই একই জিনিসই আসবে, আলটিমেটলি খুব একটা ইমপ্রুভ হবে না। তো বেটার হয় যে আপনি হচ্ছে 1 মিনিটের ভিতরে বা একটা টাইম হিসাব করে সেই টাইমের ভিতরে আপনি যদি অ্যান্সারটা দিয়ে চলে যেতে পারেন। যদি খুব বেশি কনফিউশন থাকে তাহলে মার্কাস রিভিউ করে চলে যাবেন, বাট অ্যান্সারটা দিয়ে যাবেন, যাতে কোনোভাবেই আপনি হচ্ছে একটার প্রশ্নের পিছে খুব বেশি সময় স্পেন্ড করবেন না। কারণ হচ্ছে আপনার পরবর্তী যে প্রশ্নগুলো আছে ওগুলোর প্রতি আপনি ইম্প্যাক্ট করবে। দেখা গেছে অনেক সহজ প্রশ্ন আছে আপনি টাইমের অভাবে অ্যান্সার করতে পারেননি, অথবা হচ্ছে আহ বেশি সময় ওখানে দেওয়ার সুযোগ পাননি, যার কারণে হচ্ছে অনেক পারা জিনিস আপনার ভুল হয়ে আসতে পারে। তাই আপনার হচ্ছে একটা প্রতিটা প্রশ্নের পিছে চেষ্টা করবেন যে একটা টাইম স্লট রাখতে এবং ওটা ক্রস না করতে। এবং যদি আপনি সময় পান, একটা টাইম বক্স করে নিলেন যে আমি 60টা প্রশ্ন 80 মিনিটে দিব বা 60টা 75 মিনিটে দিব, দেখা গেছে আপনি একটু আগেই শেষ করতে পারছেন, তো আপনি যে টাইমটুকু পাবেন চেষ্টা করবেন যে একটু রিভিউ করে নিতে। বাট চেষ্টা করবেন যে আপনি যে টাইম বক্সটা চুজ করেছেন ওই টাইম বক্সটা ক্রস না করে রিভিউ করতে যায় আর কি, ওই টাইমের ভিতর থাকার চেষ্টা করবেন। আর একটা প্রশ্নে আসলে বেশি সময় স্পেন্ড না করাটাই বেটার, কারণ হচ্ছে যে যেটা বললাম যে আপনি একটা বেসিক গ্রো করে তারপরে হচ্ছে আপনি পরীক্ষা হলে গিয়েছেন, এরপরে আপনি 1 মিনিট ধরে যে চিন্তা করলেন যে অ্যান্সারটা আসবে, আপনার আলটিমেটলি হচ্ছে 4 মিনিট ভাবলেও ওই অ্যান্সারটাই আসবে। আসলে সত্যি কথা বলতে খুব একটা ইমপ্রুভ হয় না, টু বি অনেস্ট। তারপরে হচ্ছে ফিনিশিং ড্র্যাগ এন্ড ড্রপ, ওখানে কিছু ড্র্যাগ এন্ড ড্রপ প্রশ্ন পাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের 1 মার্কই থাকবে। সো ওখানে আপনার খুব বেশি টাইম স্পেন্ড করাটা ওয়াইজ হবে না। সো আপনার প্রথম পড়াতে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে সম্ভব, যেটা আপনার লজিক্যাল মনে হয় আপনি করে দিয়ে চলে আসবেন। আর আমার সত্যি কথা বলতে যে কয়টা ড্র্যাগ এন্ড ড্রপ পেয়েছি তার মধ্যে আমি 10 থেকে 20 সেকেন্ড করে স্পেন্ড করেছি, খুব বেশি সময় স্পেন্ড করিনি। আর হচ্ছে একটা ড্র্যাগ এন্ড ড্রপ ছিল যেখানে আমার 1 মিনিটের মতো সময় লেগেছে, 1 মিনিটের কম লেগেছে, বাট ওটা আমি 1 মিনিটের মধ্যে ফিনিশ করে চলে আসছি, যাতে হচ্ছে আমার খুব বেশি সময় ওখানে স্পেন্ড না করতে হয় আর কি ওইগুলো কোশ্চেনে। চেষ্টা করবেন যে আপনারা যখন ড্র্যাগ এন্ড ড্রপ অ্যান্সার করবেন তখন অবশ্যই হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যেটা আপনার লজিক্যাল মনে হবে ওটা অ্যান্সার করে মিলাই দিয়ে চলে আসতে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে ব্রেক গুলো পাবেন ব্রেক গুলো নিতে, কারণ হচ্ছে চেষ্টা করবেন যে আপনি যখন এক্সাম হলে যাবেন সাথে স্যালাইন অথবা চকলেট টাইপের কিছু রাখতে, যেটা আপনার মাথার ব্রেনে ভালো কাজ করবে আর কি, যেটা খেলে। অবশ্যই ব্রেক গুলো নিবেন, একটুখানি রেস্ট নিবেন, মাথায় রিল্যাক্স করবেন যদি আপনার খুব বেশি মনে হয়। চেষ্টা করবেন যে একটু রিল্যাক্স করে তারপরে ঢুকতে, কারণ পরীক্ষা হল পিএমপির পরীক্ষা এমন একটা জায়গা যেখানে কোনোভাবেই কোনো প্যানিক করা যাবে না। জাস্ট নর্মাল থাকবেন, সিম্পল থাকবেন, দেন পরীক্ষা দিবেন। এবং ব্রেক গুলো নিয়ে নেবেন, এটা খুব জরুরি। আসলে আমি সব ব্রেকই নিয়েছি। তারপর পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি 2টা মেইল পাই ওই দিন রাতেই 8:30টার সময়। তো যেটা বলে যে আমি আমার পিএমপি পাশ করে গিয়েছি এবং কংগ্রাচুলেশন জানিয়ে একটা ব্যাচ দিয়ে দেওয়া হয়। এই 2টা মেইল আমি পেয়ে যাই। আর আমার এক্সামের ব্রেকডাউন যদি দেই তাহলে হচ্ছে আমার 3টা ডোমেন ছিল, প্রসেস, বিজনেস এন্ড পিপল, যেখানে আমি 2টাতে অ্যাভব টার্গেট আর প্রসেসে টার্গেট পেয়েছি। আমার আসলে যখন সিমুলেটর এক্সাম গুলো দিতাম তখন ওখানে আমার প্রসেস একটু কমই আসতো, টু বি অনেস্ট।
সো অ্যাজ এক্সপেক্টেড যেভাবে হওয়ার কথা ওভাবেই হয়েছে। আর আমি মোটামুটি অ্যাভব টার্গেটে ওভারঅল পাস করে গিয়েছি। আর কিছু ইম্পর্টেন্ট নোট আমার মনে হয় এটা বলা উচিত, যে প্রথম কথা হচ্ছে আপনারা যখন পিএমপি জন্য ভর্তি হবেন তখন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে ফোকাস থাকতে। কারণ আপনি দেখা যাচ্ছে যে পিএমপি করার জন্য মোটামুটি আমি 5 মাস সময় নিয়েছি, বা 3 থেকে 4 মাস অ্যাকচুয়ালি আইডিয়াল। সো আপনি এই 3 থেকে 4 মাস খুব আপনাকে একটু শ্রম দিতে হবে কিছুটা, মানে পড়াশোনার সাথে রেগুলার থাকতে হবে, এবং নিজেকে কন্টিনিউয়াস ইয়ে থাকতে হবে যে আমি কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করছি। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ধরেন যে পিএমপি ক্লাস করলাম, এখন পরীক্ষা দেবো কি দেবো না, এই জিনিসটার এই ডাউট রাখা যাবে না। আপনাকে অবশ্যই ডাউট নিজের উপরে ফোকাস থাকতে হবে যে আমি পিএমপি পড়েছি, ক্লাস করেছি, আমি অবশ্যই পরীক্ষা দিব। কারণ আপনার মধ্যে যদি এই ডাউটটা থাকে তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে সেটা ঘাটতি চলে আসবে, যে আমি কি দেবো না। অবশ্যই আপনাকে পিএমপি তে ভর্তি হওয়ার আগে, মানে ট্রেনিং এ ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার এই জিনিসটা মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আমি দেখা গেছে 3-4 মাসের মধ্যে পিএমপি সার্টিফাইড হব, পরীক্ষায় বসবো। তো আপনাকে এই ব্যাপারে ফোকাস থাকতে হবে। এই 3 থেকে 4 মাস আপনাকে হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, টু বি অনেস্ট। যেমন হচ্ছে বিভিন্ন ট্যুর যদি থাকে আপনার, বা বিভিন্ন ইয়ে থাকে, চেষ্টা করবেন ওগুলোতে কম অ্যাটেন্ড করতে, আপনার সবচেয়ে ওই জায়গাটা ফোকাস করতে। কারণ হচ্ছে আপনি যত বেশি সময় দিবেন এটার পিছে, দেখবেন যে আপনি কম সময়ের মধ্যে তত ভালো করতে পারবেন। এখানে বেশি সময় নিলে যেটা হয় যে অনেক সময় আপনি আহ, দেখা গেছে যে ফোকাস হারিয়ে ফেলছেন, ভুলে গেছেন অনেক কিছু। তো আপনার এটা এক্সামে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনফিডেন্ট হওয়া। আপনার কনফিডেন্ট থাকতে হবে যে আমি পারবো। এখানে ভয়ের কিছু নেই। এখানে আপনি যে প্রফেশনাল লাইফে যে প্র্যাকটিস গুলো করছেন এগুলা থেকেই আপনার অনেক বেশি হেল্প হবে। সো আপনার যেটা করতে হবে যে আপনি কনফিডেন্ট যে আমি পিএমপি পরীক্ষা দিব, পিএমপি পাস করব, এই কনফিডেন্ট আমার ছিল আলহামদুলিল্লাহ। সেটা অনেক কাজে দেয়। আপনি যদি কনফিডেন্স হারান তো এটা আপনার জন্য খুব সমস্যা করবে, কারণ আপনি আলটিমেটলি প্যানিকও করতে পারেন। কনফিডেন্স হারানো যাবে না। আপনার হচ্ছে সেটে স্ট্র্যাটেজি এন্ড ফলো প্ল্যান। আপনার হচ্ছে একটা স্ট্র্যাটেজি সেট করবেন। আমি যেমন আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি ইসিওটা পড়বো, এজেল প্র্যাকটিস পড়বো, পড়ে হচ্ছে এক্সাম দিব, আবার যেখানে ঘাটতি আছে ওটা আবার পড়বো। এমন না যে পুরো বইটাই পড়তে হবে, আপনি কিছু কিছু জায়গায় আন্ডারলাইন করলেন যে এইগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমার দরকার, জানা দরকার, এই ইম্পর্টেন্ট জিনিসগুলাই বারবার দেখলেন। এবং আপনি যখন এক্সাম গুলো কন্টিনিউসলি দিবেন, মক এক্সাম গুলো, আপনি যখন এক্সপ্লেনেশন পড়বেন দেখবেন যে আপনার অনেকগুলো অনেকগুলো পড়া হয়ে গেছে আসলে। মক এক্সামটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ডোন্ট লিসেন টু ভেরিং ওপিনিয়ন ফ্রম আদার্স। সো আপনার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হয়। আমার স্ট্র্যাটেজি একরকম ছিল, আপনি যারা আপনার স্ট্র্যাটেজি অন্যরকম হতে পারে। সো হয় কি যে আমি যখন পিএমপি এক্সাম দিব তো অনেকে এটা বলতে পারে যে আরে আপনি ওখান থেকে কেন ক্লাস করলেন, এখানে তো অমুক ভাই আরো ভালো পড়ায়, বা অমুক ভাই তো এটা করায়, বা অমুক ভাই হচ্ছে বেস্ট। তো এই জিনিসগুলো শুনে ডিমোটিভেট হওয়া যাবে না। কারণ হচ্ছে আমি যেমন ফয়েজ ভাইয়ের কাছে পড়ছি, আমাকে এরকম অনেকে অনেক কথাই বলছে। প্রথম কথা হচ্ছে ফয়েজ ভাইয়ের কাছে পড়ে ট্রেনিং নিয়ে অনেকে পিএমপি হয়েছে। আর যে বলতেছে অমুক বেস্ট, এর মানে এটা না যে হচ্ছে আমি তাকে একটা কথাই বলছিলাম, আপনি কি ফয়েজ ভাই ট্রেনিং করছেন, তাহলে আপনি কিভাবে কম্পেয়ার করতেছেন? ব্যাপার হচ্ছে কেউ বেস্ট না, কেউ খারাপ না, কেউ ভালো না, মানে কেউ খারাপ না, সোজা কথা। আপনি যেই পথে আগাচ্ছেন সেই পথে আগান। আপনি যদি একসাথে দুই নৌকা পা দেন তাহলে আপনার জন্য সমস্যা। আপনি কনফিডেন্ট থাকেন যে আমি যেখানে ট্রেনিং দিচ্ছি সেখান থেকে অনেকে পিএমপি হয়েছে, আমিও হতে পারবো। সো মানুষের কথা আসলে শোনার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার উপর আস্থা রাখবেন। তারপর হচ্ছে অ্যারাইভ এট এক্সাম সেন্টার আর্লি। আমি 2 ঘন্টা আগে এক্সামের জন্য বের হয়ে গেছি, এবং ওখানে ওই দিন একটা ব্যাপার হয়েছিল যেটা প্যানিক করার মতো, আমি করি নাই। সেটা হচ্ছে আমি থাকি হচ্ছে কাওলাতে, এয়ারপোর্ট এরিয়া। সো আমি ম্যাক্সিমাম থাকা পরে হচ্ছে আমার ইয়েতে, মানে ঢাকার বাইরে অনেকদিন ধরেই। সো এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরে আমি খুব বেশি ঢাকার রাস্তায় চলাচল করিনি। তো আমার পরীক্ষার সিট ছিল হচ্ছে বনানীতে। তো আমার হচ্ছে সৈনিক ক্লাবে নামলেই ইজিলি হয়ে যায়, আমি 2 ঘন্টা সময় হাতে নিয়ে গিয়েছিলাম। পরে আমি ওখানে একটা ভিআইপি বাসে উঠলাম, কারণ আমি আগে ভিআইপি বাসে করে মাঝে মাঝে বনানী যেতাম। তো দেখলাম যে সে হচ্ছে যে একদম এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ফার্ম গেটে নামাই দিল আমাকে। তো আমি ওই সময় প্যানিক করিনি, কারণ আমি জানি যে আমার প্যানিক করা যাবে না, আমার হাতে পর্যাপ্ত সময় আছে। আমি পরে একটা বাইক নিয়ে আমার এক্সাম সেন্টারে চলে গেলাম। আমি মোটামুটি 9টা 10-এ ওখানে উপস্থিত ছিলাম, 10টার সময় পরীক্ষা, আমার কোনো সমস্যা হয়নি। সো পরীক্ষার আগে আসলে এক্সাম সেন্টারে যাওয়াটা, মানে একটু আগে সময় নিয়ে বের হওয়াটা খুব জরুরি, এই কারণে যে যে কোনো জিনিসই আপনার সাথে হতে পারে আনএক্সপেক্টেড। সো হাতে একটু বাফার নিয়ে চলাটা ভালো আর কি। আর একটা হচ্ছে অ্যান্সার এভরি কোশ্চেন ইভেন ইফ ইউ মার্কেট রিভিউ, যেটা বলেছিলাম যে আপনার হচ্ছে প্রতিটা কোশ্চেনই আপনি অ্যান্সার করবেন। কারণ আপনার তো একটা নিজস্ব জাজমেন্ট আছে, আপনি অনেকদূর পড়াশোনা করেছেন, একটা জাজমেন্ট নিয়ে তো অবশ্যই একটা অ্যান্সার দিবেন। এমনও হতে পারে আপনি ডাউটফুল, বাট অ্যান্সারটা করে আসবেন, মার্কেট রিভিউ করে রাখেন যাতে পরে রিভিউ করা যায়। বাট কোনো
কোশ্চেনে আপনি ব্ল্যাঙ্ক রেখে আসবেন না, তাহলে হচ্ছে আপনার মার্ক পাওয়ার কোনো চান্সই থাকবে না। অ্যাটলিস্ট কিছু একটা অ্যান্সার করবেন, চান্স থাকবে যে যেহেতু আপনি পড়াশোনা করেছেন আপনার ওটা কারেক্ট হওয়ার চান্সটাই বেশি, আমার কাছে মনে হয় 50% অবশ্যই বেশি। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইমপ্রুভ ইউর বেসিক, আপনার বেসিকটাকে ডেভেলপ করাটা খুব জরুরি এখানে। আপনি যত পড়াশোনা করতেছেন, কারণ আপনি যদি এই বইগুলো মুখস্থ করেন, মুখস্থ করার এখানে কিছু নেই। আপনি আপনার প্রফেশনাল লাইফের সাথে প্রজেক্টের সাথে মিলিয়ে এই জিনিসগুলো দেখবেন যে ম্যাচ করার চেষ্টা করবেন, যেটা হবে যে আপনি অনেক কিছুই আপনার বেসিক ইমপ্রুভ হচ্ছে। আসলে এখানে মুখস্থ করে লাভ হয় না, কারণ সিমুলেটর যেটা 3P আছে অথবা অনেকে স্টাডি হল ইউজ করে, আমি যার যার কাছে দেখেছি, তো এটা আসলে কখনোই কোনো জিনিস অ্যান্সার পাওয়া যায় না, আসলে মানে মিল পাওয়া যায় না, কমন পাবেন না কখনোই। আর আমি সবার শেষে বলতে চাই স্পেশাল থ্যাঙ্কস টু 3P ফ্যামিলি, ফয়েজ ভাই, কারণ আমার কাছে মনে হয়েছে তিনি হচ্ছে একদম আসলে অসাধারণ ট্রেনার, সত্যি কথা বলতে। কারণ আমি জিরো নলেজ নিয়ে আসছিলাম, যেটা আমি বলেছিলাম, এবং তার ট্রেনিং তার কোচিং গুলো আমার অবশ্যই ভালো লাগতো সবসময়, আমি বুঝতে পারতাম। ফায়াজ, ফিরোজ স্যার আর সুজন ভাই, যে দুজন হচ্ছে আমাকে পিএমপির জন্য অনেক পুশ করেছে এবং ইন্সপায়ার করেছে, এবং তাদের তাদের জন্যই আসলে আলহামদুলিল্লাহ আমার পিএমপি যে একটা ইচ্ছা ছিল। রুহুল ভাই, যিনি আমাকে বিভিন্ন সময় সাপোর্ট দিয়েছে, আর হচ্ছে আমার রিপোর্টিং ম্যানেজার মতিন ভাই, যিনিও রিসেন্টলি পিএমপি করেছেন। উনি আমার পিএমপি করার টাইমে যাতে এক্সট্রা কোনো কাজ না আসে সেজন্য হচ্ছে সে অলওয়েজ ট্রাই করতো যে আমাকে কোনো কাজ না দেওয়ার আর কি, ওই টাইমটা যাতে আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, স্পেশালি লাস্ট 2 সপ্তাহে আর কি। সে কোনো এক্সট্রা কাজ দেয়নি। তো এই জন্যই থ্যাঙ্কস বলে আমি আপাতত আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কৌশিক, তুমি তাহলে তোমার শেয়ারিংটা বন্ধ করে দাও, আমরা এখন তাহলে প্রশ্ন নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তুমি তাহলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ফার্ম গেটে নেমে গেছো হ্যাঁ। পরীক্ষার দিনে? পরীক্ষার দিনই। দ্যাটস কুল। আচ্ছা, আমরা কালিম ভাই, আমরা এখন আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে, নাও জি ফ্লোর ইজ ভাইয়া, ওপেন টু জি, এভরিওয়ান। কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নটা নিই আর কি। সবাই হ্যাঁ, নিজেটা আনমিউট করে একটু প্রশ্নটা করুন। আচ্ছা, আমার ছোট একটা কোশ্চেন, মানে ওই যে আপনি তো আসলে প্রথমত কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ। ফর বিং পিএমপি। আপনি অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, তো আমি মোটামুটি আপনার ওই স্ট্র্যাটেজি আসলে ফলো করছি। আমি অনেকগুলো আসলে 1 ঘন্টা পরীক্ষা দিয়েছি অলরেডি। আমি এই মাসের 29 তারিখ ইনশাল্লাহ পরীক্ষা দিব। তো ইনশাআল্লাহ। এই 230 মিনিটের পরীক্ষাগুলোতে আসলে আপনি সাধারণত কোন সময়টা এটা করতেন আর কি? মানে আমি একবার ট্রাই করলাম, ওটাতে আসলে শেষের দিকে খুব হয়ে যায় আর কি, মানে ঘুম পেয়ে যাচ্ছিল, এরকম হয়ে যাচ্ছিল। ইউজুয়ালি হচ্ছে আমি সন্ধ্যার পরে হচ্ছে আমি তো আসলে আমাদের প্রজেক্টের ডরমেটরিতে থাকি, একা থাকি। আর আমাদের অফিস থেকে ইউজুয়ালি 5টার পরে কেউ ডিস্টার্ব করে না। সো আমি হচ্ছে 7টার পরে এক্সামে বসতাম, 7:30, 7:30 আর 12টা পর্যন্ত হয়তো বা এক্সামে থাকতাম। এবার হচ্ছে রাত 2টা বা 3টা পর্যন্ত আমি রিভিউ করতাম, সত্যি কথা বলতে। কারণ আমার আবার ওই দিনই রিভিউ না করলে মনে একটু খটকা লেগে থাকতো আর কি। আর 2টা এক্সাম দিয়েছিলাম, এটা 2টা শুক্রবারে আমি বাসায় না যেয়ে ডরমেটরিতে ছিলাম। ওই দিন আমার ছুটি ছিল, তো আমি সকালে ভোরে ঘুম থেকে উঠে এক্সাম দেওয়া শুরু করতাম। 12টার মধ্যে শেষ হয়ে যেত। পরের দিন জুম্মার নামাজ বা লাঞ্চ করে এসে আমি হচ্ছে বাকি কোশ্চেন গুলো রিভিউ করতাম। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কৌশিক ভাইকে জিজ্ঞেস করতে পারেন, যেটা আপনার প্রিপারেশনের জন্য ভালো হবে। এক্সাম সেন্টার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, আপনি তো বনানি পাইতে দিছিলেন, মানে যদি র্যাঙ্কিং করতে বলি বা মার্ক করতে বলি, আউট অফ 5 আপনি ওদেরকে কত দিবেন আর কি? আমি 5 দিব, সত্যি কথা বলতে, কারণ ওখানকার এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। কোনো এক্সটার্নাল নয়েজ আমি পাইনি আর কি। আর ওদের এক্সামে ঢোকানোর যে সিস্টেমটা বা বাকি সবকিছুই বেশ ভালো ছিল আসলে। এই তুমি কি পাসপোর্ট পাসপোর্ট দিয়ে পরীক্ষা দিছো নাকি ও এনআইডি হ্যাঁ তে? হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস এটা। ওরা আমাকে 2টা জিনিস আনতে বলেছিল অ্যাটলিস্ট। সো আমি পাসপোর্ট আর এনআইডি দুটাই নিয়ে গেছিলাম। আর আমার একটুখানি ভয় ছিল, কেন আমার তো এনআইডি তে MD.ওয়ালিউল হক, আর পাসপোর্টে তো কোনো ডট লেখার জায়গা নেই, তো দুই জায়গায় দুই রকম। প্রথম পিএমপিপি পরীক্ষা দিচ্ছি, স্বাভাবিকভাবে একটু ভয় লাগবে যদি ইন কেস ওরা ইয়ে করে, ঝামেলা করে। তো আমি আগের দিন একটা ফোন দিয়ে নিয়েছিলাম বা সেন্টারে, তো তারা বললো আপনি দুইটা নিয়ে আসেন, সমস্যা নেই। পরে কোনো ঝামেলা হয়নি ওটা নিয়ে। ওকে। আর ব্রেক টাইমে তুমি তোমার ফুডিং তুমি যেটা ইউজ করছো, হুম এই হুম। ফুডিংটা কি তুমি এই সেন্টারের ভিতরেই ওরা লোকেশন দেখাই দিছিল নাকি সেন্টার থেকে বাইরে গিয়ে এটা নিতে বলছিল? সেন্টারের ভিতরে ওদের লকার থাকে। সো আমি যে সব জিনিস নিয়ে গেছিলাম সবগুলো লকারেই ছিল, আর ওটা চাবি আমাকে দিয়ে দিত ওরা। না, খাবারের কথা বলছি, তুমি যখন খাবার নিছো না, লকারে হুম। খাবার রাখছো, হ্যাঁ 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 হ্যাঁ। খাবারটা খাওয়ার সময় কি ওরা সেন্টারের মধ্যেই তোমাকে খেতে দিয়েছে নাকি তোমাকে বাইরে চলে যেতে বলছে? এক্সাম যে রুমটা থাকে সেই রুমটা তো ওখান থেকে আমরা ব্রেকে বের হয়ে আসি,
বের হয়ে আচ্ছা। এসে বাইরে খেতে পারি, বাইরে বলতে এক্সাম সেন্টারের ভিতরেই, জাস্ট আর একটা রুমে আর কি, ও মানে মানে ওদের আমি রিসেপশন রুমে। হ্যাঁ হ্যাঁ। আমি এটা আসলে শেয়ার করলাম কেন, আমার এই যে আমি তো পরানি ধানমন্ডিতে পরীক্ষা দিয়েছিলাম, এরা আমাকে ওই সেন্টার থেকে বের করে দিছে। ও বলছে আচ্ছা। খাওয়ার জায়গা নাই, বলছে ভাই বাইরে গিয়ে খান। বলছে বাইরে গিয়ে কোথায় গিয়ে খাবো? তো বাইরে গিয়ে লবিতে বসে খান। তো লবিতে গিয়ে বসে তো আমি তো ওখান থেকে, আমি তখন দেখা যাচ্ছে যে ধানমন্ডি লেক থেকে ঘুরেও আসতে পারি, এরকম আর কি। হম হম। আর তোমার তবে প্রশ্ন হচ্ছে আমি আসলে কোনো জি ভাইয়া। তোমার তোমার প্রশ্ন যেটা ছিল এই 180-র মধ্যে তুমি মাল্টিপল চয়েস কয়টা পেয়েছো মনে আছে? মাল্টিপল চয়েস কয়টা, ড্র্যাগ এন্ড ড্রপ কয়টা, নাম্বার গুলো বলতে পারবা আনুমানিক? ড্রাগ এন্ড ড্রপ 5টার মতো মনে হয় পেয়েছিলাম। আর চুজ টু, চুজ আর থ্রি? চুজ টু চুজ থ্রি বেশ কটা পেয়েছি, বেশ কটাই ছিল। আসলে ওটা সংখ্যাটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট পেয়েছি, বেশ কিছু পেয়েছি। হটস্পট জি। ছিল? হটস্পট? হটস্পট না, হটস্পট ছিল না। ওকে, ঠিক আছে। জি ম্যাডাম প্লিজ। আচ্ছা ভাইয়া, আপনাদের অ্যাজাইল আর ওয়াটারফলের পার্সেন্টেজটা একটু বলবেন আপনার এক্সামে কত পার্সেন্ট ছিল? আসলে এটা ডিফারেন্সিয়েট করা একটু কঠিন, কারণ ওরা যেসব কোশ্চেন করতো সবগুলা হাইব্রিড টাইপের কোশ্চেন গুলো ছিল। প্রজেক্ট ম্যানেজারও থাকতো, আবার হচ্ছে স্ক্রাম মাস্টারও থাকতো, ম্যাক্সিমাম এইভাবে থাকতো। সো আচ্ছা, মিক্সড। মানে পিওর পিওর ওয়াটারফল কতখানি পেয়েছেন অ্যাপ্রক্স 10 থেকে 20? পিওর ওয়াটারফল মনে হয় খুব কম ছিল আসলে, সত্যি কথা বলতে। হাতে কোনো অল্প কিছুই ছিল, সত্যি কথা, যেটা আমার মনে হয়েছে আর কি, খুব বেশি ম্যাথ একটা ছিল না। ম্যাথ পাইছো? ম্যাথ, আচ্ছা, না, আমি কোনো ম্যাথ পাইনি। সিপিআই, এসপিআই এর উপরে কোনো ইয়ে পাওনি? না, সিপিআই এসপিআই এর উপরে একটা পেয়েছিলাম, ওটা হচ্ছে তাও একটুখানি বেশ ঘুরানো প্রশ্ন বলতে গেলে, কারণ হচ্ছে ওটা একটা ফর্মুলা চুজ করতে বলছে, এবং বলছে যে ওখান থেকে একটা অ্যাকচুয়াল কস্ট কিভাবে পাবো এভাবে বলে হচ্ছে 4টা ফর্মুলা দিয়েছে। সো আমি আইডিয়া করে দিয়েছি, কেন কারণ হচ্ছে ওই সিপিআই এসপিআই রিলেটেড যে যে জিনিসগুলো আছে ওগুলোর সাথে তো আমার ইভিটা হচ্ছে রিলেটেড, আর বাকি যেগুলো ছিল ওগুলোর সাথে ইভি ওভাবে রিলেটেড না। সো আমি ওভাবে একটা ফর্মুলা চুজ করে দিয়েছি আর কি। ও আচ্ছা। আর ওখানে ওখানে সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে পরীক্ষার মধ্যে কোনো ডিরেক্ট অ্যান্সার মানে থাকে না। আপনার বলে দিল যে হচ্ছে আমার হাতে সময় কম, আমার প্রজেক্টটাকে একটু কমপ্রেস করতে হবে, তাহলে হচ্ছে আমি কি করতে পারি, কিন্তু আমি রিসোর্স আমার কাছে বাজেট দেবে না আমার স্পন্সর। সো ওটার যদি আমি অ্যান্সার অপশনে, কিন্তু এটার অ্যান্সারটা অবভিয়াস অ্যান্সার যেটা হয় সেটা হচ্ছে যে আহ, আমার হচ্ছে রিসোর্স যেটা ইয়ে করে আর কি, ফাস্ট ট্র্যাকিং। কিন্তু ওরা ওইভাবে কখনোই অপশনে বলবে না ফাস্ট ট্র্যাকিং বা ক্রাশিং, এগুলো বলবে না। ওরা বলবে যে আমরা দুইটা কাজ একসাথে করে দিব, বা এখানে রিসোর্স কয়জন বাড়াই দিব, এই অ্যান্সার গুলো ওভাবে আসে, আচ্ছা মানে আচ্ছা, অপশন মানে গুলো ওভাবে তোমার আসে। তোমার জার্গনটা ইউজ না করে জার্গনের যে হুম। বেসিক মিনিংটা ওইটা হ্যাঁ দিচ্ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, যা জার্গনটা ডিরেক্টলি ইউজ করবে না ওটা আসলে। এরকম জার্গন ইউজ করে খুব অল্প কয়টা কোশ্চেন হাতে পেয়েছি, মানে আমি খুবই অল্প। তো ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? তো ওখানে তো আপনার ইয়েতে মানে পরীক্ষা সেন্টারে মোবাইল, এগুলো তো মোবাইল বা ক্যালকুলেটর এগুলো তো অ্যালাউ করে না, তাই না? মানে আপনার ওগুলো বাইরে এইভাবে রেখে যেতে হয়েছে, মানে সেন্টারে যেখানে দিয়েছেন ওটা ওখানেই ওরা ফুল সাপোর্ট ওখান থেকে নিয়েছেন, তাই না? যদি ক্যালকুলেশন বা কিছুর দরকার হতো, ক্যালকুলেটর এগুলো। আমার যে মোবাইল মানি ব্যাগ যা ছিল সবকিছু হচ্ছে লকারে রেখেই আমি পরীক্ষা হলে ঢুকেছি। আর ক্যালকুলেটর যেটা আছে সেটা হচ্ছে ওদের, আমার যে ওখানে পরীক্ষা দিচ্ছি যেখানে যে মনিটরে, সেখানে একটা ক্যালকুলেটর অপশন থাকে, যখন আমার যদি ক্যালকুলেটর প্রয়োজন হয় ওটা ক্লিক করলে ক্যালকুলেটর বের হয়ে আসে, তো ওখানেই সবকিছু আর কি, তোফাজ্জল আলাদা ভাই, আলাদা কোনো এখানে জি। হচ্ছে যে আপনি যখন পরীক্ষাটা শুরু করবেন না, হ্যাঁ পরীক্ষাটা হ্যাঁ। শুরু করার আগে একটা 10-15 মিনিটের ওরা স্টেপ গুলো দেখাবে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা একটু তাহলে বলো, শেয়ার করো যে পরীক্ষা শুরুর আগে কি কি দেখাইছে তোমাকে, ওটা একটু শেয়ার করো যদি মনে থাকে। পরীক্ষা শুরুর আগে যেটা হয় সেটা হচ্ছে ওই ওখানে হচ্ছে আমার একটা 15 মিনিটের মতো সময় দেয়, যেখানে হচ্ছে আমার কি কি করা যাবে কি কি করা যাবে না সেই জিনিস একটা এক্সপ্লেনেশন করে দেয় সুন্দর মতো সুন্দরভাবে। আমি সবাইকে সাজেস্ট করবো যে যে পরীক্ষা দিবে ওই জিনিসটা দেখে নিতে ভালো করে, কারণ হচ্ছে যে ওখানে আমি যে কোনো সিমিলেটরে বা যেখানেই পরীক্ষা দিচ্ছে না কেন ওখানে একটু ডিফারেন্ট আর কি। সো হুট করে আমি মার্কেট রিভিউ কোন জায়গায় করব, কোন জায়গা থেকে ক্যালকুলেটর নিয়ে আসবো, আমি যদি ওসব না দেখি তাহলে আমি বুঝতে পারবো না, তো ওটা আমার জন্য একটা সময় নষ্ট হবে আর কি। সো ভালো যে ওগুলা যেই গাইডলাইনটা আছে ওটা ভালো করে পড়ে নেওয়া, ওই সময়টা অ্যাভেল করা, আমার কাছে মনে হয় এটাই বেটার আর কি। আচ্ছা, আমি একটু অ্যাড করি, হ্যাঁ। মানে যারা পরীক্ষা দিবেন আর কি সামনে, আপনি যখন সেন্টারে ঢুকবেন আপনার এই পাসপোর্ট টাসপোর্ট এসব দিয়ে চেক ইন টেক ইন করে আপনাকে আহ, তো আপনার সেন্টারে সিটে বসাবে আর কি। বসানোর পরে সে প্রথমে কনফার্ম করবে, মনিটরের মধ্যে আপনার পিএমআই আইডি এবং নামটা সে কনফার্ম করাবে যে দেখেন আপনার নাম আইডি ঠিক আছে কিনা।
এরপরে একটা ওরা স্টার্ট করে দিবে, তখন 15 মিনিটের একটা সেশন, 15 কিংবা 10 আমার ঠিক মনে নাই, 15 মিনিটই মনে হয়, তাই না কৌশিক? 15 মিনিট ওরা হ্যাঁ হ্যাঁ, ওইখানে 15 মিনিটই। হ্যাঁ, একটা 15 মিনিট, 15 মিনিট। ইনস্ট্রাকশন স্লাইড আসবে, কয়েকটা 10টার মতো ইনস্ট্রাকশন স্লাইড আসবে। সেখানে আপনি প্রশ্ন কিভাবে দেখবেন, তারপরে মার্কফ রিভিউ কিভাবে করতে হবে, তারপরে আপনি নেক্সটে কিভাবে যাবেন, প্রিভিয়াসে কিভাবে যাবেন, ক্যালকুলেটর কিভাবে ইউজ করবেন, আপনি ওইখানে কিছু নোটস লিখতে পারবেন, তারপরে এখানে মার্ক করা যায়, প্রশ্নের মধ্যে আপনি মার্ক করে রাখতে পারবেন। এই ধরনের যে অপশন গুলা, এগুলো সে স্লাইড বাই স্লাইড আপনাকে দেখাবে 15 মিনিট। এই 15 মিনিট নেক্সট নেক্সট করে দেখতে হবে। তো এরপরে এই 15 মিনিটের মধ্যে স্লাইড গুলো শেষ হয়ে গেলে তারপরে সে আপনার মেইন এক্সামে নিয়ে যাবে আর কি। ওরা সে জিজ্ঞাসা করবে তোমার এক্সাম টাইম, তুমি কি এক্সাম শুরু করতে চাও কিনা। তো এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটা ফারহানার এক্সপিরিয়েন্স ছিল। অনেক সময় সেন্টারে যদি কোনো কারণের সমস্যা হয়, দেরি হয় আর কি, মনে করেন আপনার 10টায় এক্সাম, তো আপনি 10টা 10-এ অথবা 10টা 15-তে ইন করছেন, তো তখন এই সেন্টার এটা স্কিপ করতে বলতে বলে আর কি, অনেক সময় প্রেশার দেয় যে আপনার এক্সাম টাইম তো শুরু হয়ে যাবে, আপনি এটা দেখার দরকার আছে কিনা। তো সামটাইমস পিপল আর সেইং নো, না এটা দেখবো না, আমি শুরু করে দিই। এই ভুলটা করবেন না, হ্যাঁ। আপনি অবশ্যই 15 মিনিট সময় নিয়ে ধীরে সুস্থে, এটা আপনার নিজেরও সেটেলমেন্টের ব্যাপার আছে, এনভায়রনমেন্টে আপনি গেছেন, হুট করে প্রশ্ন শুরু করাটা ঠিক হবে না। এই জন্য 15 মিনিট সময় আপনি এই স্লাইড গুলো দেখবেন, নিজেও একটু লম্বা শ্বাস নিয়ে মনটাকে আত্মস্থ করবেন আর কি, এবং তারপরে শুরু করবেন। তো ওইখানে ওই ক্যালকুলেটর বাটন টাটন সব দেখাই দিবে আর কি, ঠিক আছে? আর ওই যে ধরেন আমরা যখন শিডিউল করলাম, ওদের একটা ইমেল এসেছিল, মানে ওই ইমেলটা আর দেখাতে হয় নাকি ইনিশিয়ালি? আর অরিজিনাল পাসপোর্ট আর অরিজিনাল এনআইডি হয়তো নিয়ে গেলাম, এই তো মানে ডকুমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। কৌশিক কি নিয়ে গেছিলা? আমি অরিজিনাল পাসপোর্ট আর অরিজিনাল এনআইডি নিয়ে গেছিলাম, বাট ইমেল দেখাতে হয়নি। ওখানে যে বলার পরে ওরা ওদের কাছে রেকর্ড থাকে। আচ্ছা। হ্যাঁ, মেইলটা আসলে দেখানো দরকার নাই, বিকজ ওরা ওদের কাছে ইনফরমেশন যায়। আপনি জি। মানে নিতে পারেন সাথে করে, মোবাইলেও তো থাকে অনেক আচ্ছা, সময়, এটা হ্যাঁ মোবাইলে ইম্পর্টেন্ট। থাকে, হ্যাঁ মোবাইল, জি। আর ঠিক আছে। 2টা ফটো আইডি নিয়েন আর কি, যাদের এনআইডি আছে এনআইডির সাথে আরেকটা ফটো আইডি নিয়েন সাথে। যদি পাসপোর্টটা এক্সপায়ার হয় কারো, সেক্ষেত্রে হুম। আপনারা আরেকটা ফটো আইডি, লাইক ড্রাইভিং লাইসেন্সের মতো কিছু একটা যদি থাকে নিয়ে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আই এম সিইং লট অফ ওল্ড ফেসেস, অনেক পুরান মানুষ আজকে আসছে আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফয়েজ ইউর ভাই, প্রেজেন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সুজন, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কৌশিকের আমাদের সাথে একটু কথা বলতে আচ্ছা চাই, আমার আচ্ছা নাম আমাদের বলছে যখন। এটা কি মানে অফিসিয়াল কথা নাকি আনঅফিসিয়াল কথা? রেকর্ডিং কি বন্ধ করে দেবো নাকি থাকবে? অফিসিয়াল, না না, ভাই বন্ধ করে দেন এখন। রেকর্ডিং বন্ধ করে দেন। ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড এগেইন কংগ্রাচুলেশন। তো তোমার নামই তো আমি খুঁজে পাই না, কৌশিক, ওয়ালি, তারপরে আজকে আবার কারিম ভাই কি একটা নাম বললো তোমার। মোহাম্মদ না, ওয়ালিউল ওর হক। নাম হচ্ছে ওয়ালিউল হক কৌশিক। থ্যাংক ইউ কৌশিক, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। আর তোমার কষ্ট সার্থক হয়েছে, এটা একটা লম্বা একটা জার্নি ছিল, আমি জানি, খুব কাছে থেকে দেখেছি। তুমি আমার নাম মেনশন করছো, এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর একটা জিনিস, যেহেতু সবাই আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, তুমি একটা জিনিস ভুল বলছো কৌশিক, সেটা হচ্ছে যে তুমি বেশ কয়েকবার বলছো যে তুমি জিরো নলেজ নিয়ে আসছো কোর্স করতে বা পিএমপির প্রিপারেশনে। তুমি জিরো নলেজ নিয়ে আসো নাই, বিকজ আমি তো তোমাকে চিনি, তুমি প্রজেক্টে কাজ করছো, হ্যাঁ। তুমি জিরো নলেজ নিয়ে আসো নাই, তুমি অনেক কিছুই থিওরিটিক্যালি জানতা না, বাট তুমি প্র্যাকটিক্যালি করছো। তো তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আগে থেকে খুব ভালো ছিল, এটা তোমাকে অনেক কাজে দিচ্ছে। বাট হ্যাঁ, এটা ঠিক যে তুমি পিএম বক পড়ো নাই, বা তুমি কোর্স কন্টেন্টটা জানতা না, সেটা ট্রু, সেটা তুমি একদমই জিরো থেকে স্টার্ট করছো। বাট তুমি বেশ কয়েক বছর প্রজেক্টে থাকার ফলে তোমার অনেক কিছু তোমার আগে থেকে ক্লিয়ার ছিল, এটা এটা একটা পজিটিভ সাইড ছিল তোমার। তো থ্যাংক ইউ ভাই। তার তারপরেও আমি খুব ভালো লাগছে যে 2021 থেকে তোমার সাথে পরিচয়, অনেক কথা হয়েছে, অনেকবার বলছি, অনেক কিছু শেয়ার হয়েছে, ফাইনালি 3 বছর পরে এসে দিতে পেরেছো, এটা খুব ভালো লাগলো। আর পাসপোর্টের বিষয়ে এক দুজন জিজ্ঞেস করলেন। আহ, আমি 2020-এ যখন পিএপি সার্টিফাইড হই, তখন আমি জানি না আমি প্রথম কিনা, আমি কিন্তু পাসপোর্ট ছাড়া মানে এনআইডি দিয়েই এক্সামটা দেই। এবং ওই সময় আমি পিয়ারসন ডিওর সাথে কমিউনিকেট করি, আমার একটা মেল কমিউনিকেশন হয়, ফয়েজ ভাই আপনার নিশ্চয়ই মনে আছে, যে তারা আমাকে কনফার্ম করে যে হ্যাঁ এনআইডি দিয়ে দেওয়া যাবে। দেন আমি ওই মেলের রেফারেন্সটাও সাথে নিয়ে গেছিলাম। সো এনআইডি এবং আরেকটা সেকেন্ড ফটো আইডি থাকলেই হয়।
কোনো ইস্যু নাই যে এখানে ভ্যালিডিটি বা এক্সপায়ারি ডেট থাকতে হবে, ম্যান্ডেটরি এরকম কিছু না। 2টা ফটো এনআইডি থাকতে হবে, তার মধ্যে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হতে হবে। পাসপোর্ট ডেফিনেটলি প্রেফারেবল, বাট এনআইডি অলসো চলবে আর কি এক্সাম দেওয়ার জন্য। হ্যাঁ সুজন, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আসলে ভালো কথা মনে করে দিছো। না এটা আসলে হয় কি, সেন্টার গুলা অনেক সময় সেন্টারের মধ্যে লোকজন তো আনপ্রফেশনাল, ওরা ওই পাসপোর্ট খোঁজে আর কি, এই জন্য প্যানিক, যেটা কৌশিক বললো। এক্সামের দিনে যদি সিম্পল ঝড় বৃষ্টিও হয় তবুও দেখা যায় মাথায় বাজ পড়ে আর কি। রাস্তায় কোনো একটা সমস্যা হলো, যেহেতু পরীক্ষা হচ্ছে, তো আননেসেসারি টেনশন শুরু হয় আর কি। এই জন্য এইসব ব্যাপারে আগে ভাগে ফিক্স করে যাওয়াটা ভালো। আর কৌশিক, হ্যাঁ কৌশিক এখানে কিছু বলছে আর কি, যাই হোক আমি কিছু এটাতে মানে ভাবে নিলাম আর কি, বাট ওর বেসিক খুব ভালো ছিল, দ্যাটস ট্রু। ওর ব্যাচে মনে হয় ও মানে ওয়ান অফ দ্য টপ। আমরা যেমন ওই যে বেস্ট পারফর্মারকে তো বই টই দেই আর কি। তো কৌশিক আমি মনে হয় আমি প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়েছি। হ্যাঁ ও আর কি, ওর বেসিক ভালো ছিল আর কি। তো যাই হোক, অনেক সময় বেসিক ভালো থাকা ছেলে পেলেও মোমেন্টামটা ধরে রাখতে পারে না, তারা ঝরে পড়ে আর কি। অনেকেই আছে এরকম যে ব্যাচে খুব ভালো পারফর্ম করছে, কিন্তু পরবর্তীতে এই জায়গাটা একটু সবার কেয়ারফুল থাকা দরকার। যে এটা ক্লাসের মধ্যে সবাইকে বলি যে ভাই একটু কষ্ট করে কোর্সটা করতে আসছেন, পয়সা তো খরচ হইলো, টাকা পয়সা তো ভালোই নিলাম আমরা, তো এখন এটা ইউ হ্যাভ টু এন্ড ইট, এটা শেষ করতে হবে। তো মাঝপথে রাখলে একটা জিনিস পরিপক্ক না হলে এটার ফুল টেস্ট তো পাওয়া যায় না। একটা ফল যখন ইম্যাচিউর থাকে, আপনি ইম্যাচিউর অবস্থায় যদি ঝরে পড়ে তখন তো এটার কোনো দাম থাকে না। কিন্তু যখন পাকার পরে যখন এটা আপনি বাজারে নিয়ে যান তখন তো ইটস ভেরি এক্সপেন্সিভ, তাই না? লোকজন পয়সা দিয়ে কেনে। তো পিএমপিও যে কোনো সার্টিফিকেশন কোর্সই সেরকম আর কি। আপনি যদি এটা সার্টিফিকেশনটা কমপ্লিট না করেন তাহলে একটা অপরিপক্ক অবস্থায় রয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি বুঝতেছেন যে ইয়েস ইউ হ্যাভ ভেরি গুড নলেজ, কিন্তু লোকজন তো জানে না, তো এটার তো একটা ভ্যালু আছে। সো আর আমরা তো এখানে আছি আলহামদুলিল্লাহ, আমরা এই রবিবার করে তো আমরা ফলো আপ সেশন গুলো করি। সো আপনারা আপনাদের, কিন্তু ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, আপনাকে সামনে আসতে হবে আর কি, তারপরে বাকিটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা এখন ভিডিওটা বন্ধ করি না, তারপরে আমরা ক্যাজুয়াল ডিসকাশন করবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই আমি ধরে নিচ্ছি, যদি থাকে তাহলে প্লিজ বলেন, নাহলে আমরা অফিসিয়াল সেশনটা বন্ধ শেষ করবো আর কি। সুজন ভাইকে একটু থ্যাংক ইউ জানাই দিই। আর আমি আসলে বুঝিয়েছিলাম যে ইন টার্ম অফ থিওরিটিক্যাল নলেজ আই হ্যাভ জিরো নলেজ। ওকে, তো ঠিক আছে, ওকে। থ্যাংক